শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। আমার বাবা ভীষণ সাইকেলের ভক্ত ছিলেন, বুঝলে তো, সবসময় সাইকেলে, যে তখনকার মানে সিনেমায় ভীষণ সাইকেলের গান কিন্তু হতো, সাইকেল গাইতেন। সেই গানগুলো ভীষণ বাবা মানে নকল করতেন, অনুকরণ করতেন আর কি। তখন নিউ থিয়েটার্স মানে সাইকেল, একদম একদম সাইকেলের গান, একদম। যে বিবাহিত জীবনে আপনার অদ্ভুত একটা মেলবন্ধন ঘটলো, একজন উদীয়মান গল্পকার, উদীয়মান সাহিত্যিক, তার সঙ্গে আপনার জীবন জড়িয়ে পড়লো, এবং পরবর্তী সময় বলাই বাহুল্য সেই সাহিত্যিকের পিতা আপনার শ্বশুরমশাই শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই যে একটা অদ্ভুত মেলবন্ধন হলো, এবার কি আপনার মানে নতুন করে আবার একটা চেতনা রাস্তা তৈরি হলো রবীন্দ্রনাথের গানের প্রতি? যখন আমার বিয়ে হলো তখন তো আমার মানে মাত্রই 17 বছর বয়স। আমি খুব বই পড়তে ভালোবাসতাম। তো মানে শ্বশুরমশাই বই, তখন ছোটবেলায় গল্পগুলো পড়তাম স্কুলে। যেমন একটা গল্প ছিল জড়সত্র, এটা অসাধারণ একটা গল্প লাগতো আমার। তখন তো জানি না যে এই বিয়ের বাড়িতেই বিয়ে হবে আমার। এই ধরনের অপুর আনন্দ, অচেনার আনন্দ, অচেনা আনন্দ, এই ধরনের ছোট ছোট ইয়েগুলো ছিল স্কুলে পাঠ্য, ভীষণ ভালো লাগতো। আর আমাদেরকে তখন ছোটবেলায় কি আমাদের তো ভালো মানে বড়দের সিনেমা দেখতে দেওয়া হতো না, সব ছোটবেলায় ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, এই ধরনের বই দেখতে দেওয়া হতো, ছোটবেলার মতোই। হ্যাঁ, তবে আমার দাদুর সঙ্গে ছোটবেলায় আমি ভালো ভালো সমস্ত ইংরেজি বই টই দাদু দেখাতেন যেতেন। কিন্তু মানে যখন মানে ওখানে আমাকে আবার বাবা দেখতে দিতেন না। পরবর্তীকালে যখন এই বাড়িতে বিয়ে ঠিক হলো, একমাত্র নিমন্ত্রণ বইটা তুমি হয়তো মনে আছে, অরন্ধনের নিমন্ত্রণ, শ্বশুরমশাইয়ের লেখা, যাতে সন্ধ্যা রায়, অনুপ কুমার এসব অভিনয় করেছিলেন, তরুণ মজুমদারের। এইটা বইটা বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তখন ওদের মনে হলো না এবার ওকে দেখানো উচিত। এই প্রথম আমাকে, হ্যাঁ একটু বড় হয়েছে, তখন আমাকে এই বইটা দেখতে দিলেন, সিনেমাটা দেখতে দিলেন। তারপরে তো আর বই পড়তে ভালোবাসতাম তো, তবে তখনও অতটা বুঝিনি যে এই বাড়ির কেমন আমার লাগবে, অত মানে ইয়ে ছিল না, চিন্তা ছিল না। তখন ছেলে মানুষই ব্যাপার তো, এখনকার মেয়েরা যেমন অনেক বুদ্ধি রাখে, আমাদের তখন তো অত বুদ্ধি ছিল না, মানে খুব সরল সাদা সিধে ছিলাম আমরা। যাই হোক, এখানে এসে তো পরিবেশটা একটা অসাধারণ পরিবেশ। আর তোমার মানে আমার স্বামী যিনি, তিনি তো কথা বলতেন এত অপূর্ব, সে কথার তবে কি বলবো আমি, সেটা মানে ঘন্টার পর ঘন্টা তার কথা শুনে আমাদের কেটে যেত, এমন পরিবেশ। ঠিক যেমন ভাবে তার লেখাতে আমরা একদম 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 অসাধারণ, একদম। এই যে সান্নিধ্য, যে এটা কি আপনি বলবেন, যদি আমরা বলি যে এই যে রিফ্লেকশন গুলো ঘটছে সমানে, এই যে রিফ্লেকশন গুলো ঘটছে আপনার গানের মধ্যে তো প্রতিফলিত হচ্ছে? অবশ্যই, এটা তো মানে একেবারেই যে পরিণত হচ্ছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। আর যেভাবে বোঝাতেন তোমার দাদা গানের বাণী, বলতে বলতে তোমার দাদা এমন হতো যে গান পড়ছেন, পড়তে পড়তে চোখ দিয়ে জল পড়তো, রবীন্দ্রনাথের গান মানে বোঝাচ্ছেন, চোখ দিয়ে জল পড়ছে। তো এইরকম মানুষের কাছে তো বসে আমার শিক্ষা। দেখুন, এই যে আপনার এই কথা শুনে খুব মানে মিলে গেল সেই আমরা ইয়েটসের একটা কবিতার জায়গা যেরকম পাই, যে উনি রবীন্দ্রনাথ প্রসঙ্গে হয়তো বলছেন না, কিন্তু বলছেন যে এমন কিছু গান রয়েছে সারা পৃথিবীতে যে গান শুধু পড়লে তার থেকে একটা সাস্টেনিং নোট মানে অনুরণন শুরু হয়ে যায়। এই যে একটা গান পড়তে পড়তে তার ব্যাখ্যা নিজে করা, এবং সেটাও আপনার মধ্যেও ছড়িয়ে যাচ্ছে বা আরো মানুষের মধ্যে চারিয়ে যাচ্ছে বিষয়টা, সেইটা একটা খুব মানে জরুরি বিষয় আমার মনে হয়। এই শুনো, ব্যাপারটা হচ্ছে যে শুধু রবীন্দ্রনাথই বলবো না, রবীন্দ্রনাথ তো বটেই, তার সঙ্গে অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, এরা তো মানে প্রত্যেকেই অসাধারণ। আর রবীন্দ্রনাথের, রজনীকান্তও তো মানে অতুলনীয়, তার যে কথা বাণী সেও অসাধারণ। আর রবীন্দ্রনাথের কি বলতো বাণী কি তার মধ্যে নেই। আমি একটা মনে আছে, একটা বিউটি পার্লার, সেখানে বিউটি পার্লারে একটা উদ্বোধন হবে, আমাকে বলছেন যে একটু গান করতে হবে গিয়ে। তা তো আমি ওখানে গিয়ে তোমায় সাজাবো যতনে,
এই ধরনের কি গান নেই, কোথায় তুমি যাবে, যেখানে যাবে তুমি সেইখানে মানে রবীন্দ্রনাথের গান, লাইসেন্স একদম রয়েছে সব জায়গায় তুমি রবীন্দ্রনাথের গানের একটা কিছু পেয়েই যাবে। মানে এটা অভাবনীয় বিষয় যে অদ্ভুত অদ্ভুত বিউটি পার্লার অদ্ভুত। ওপেন করতে যাচ্ছে না এবং সেখানে হ্যাঁ ওগবধূ সুন্দরী হুম, এই ধরনের গান, মানে সেখানে সব রকম তুমি যেখানে যাবে সেই ধরনের গান রবীন্দ্রনাথের মধ্যে পেয়ে যাবে। মানে যে কোনো মানুষকেই বিপদে ফেলা যেতে পারে। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের প্রিয় গান, খুব প্রিয় গান। সেটা করছি আমি, কিন্তু তোমার দাদা আবার মুশকিল হচ্ছে যে এতই পত্নী প্রেম ছিল যে সবসময় বলতে তোমার গলা ছাড়া কারুর গান আমার ভালো লাগে না, সব গানই নাকি ভালো লাগতো আমি যা গাইতাম, বুঝতে পারছো, সব গানই মানে আমার গলায় ভালো লাগতো তার, সেইভাবে বলা যেন খুব কঠিন। তো বরং আমি একটা কাজ করি, আমি একটা তোমার দাদাকে আমার ফুলসজ্জার দিন একটা গান শুনিয়েছিলাম, বুঝতে পারছো, রাত্রিবেলা। হ্যাঁ তখন রাত্রিবেলা মানে এখানে এই বাড়িতে তুমি বুঝতে পারছো যে মানুষ কত হতে পারে, তখনকার দিনে বাড়ি ভাড়ার কনসেপ্ট তো ছিল না। রাত্রিবেলা মানে এই বাড়িতে ধরো এটা এমন কিছু একটা বড় বিরাট বাড়ি নয়, এখানে মানুষজন আসতে আরম্ভ করলেন, আর যেহেতু সাহিত্যিকের বাড়ি সব সাহিত্যিকরা আসছেন, আর মানে প্রত্যেককে দেখার জন্য অটোগ্রাফ নেওয়ার জন্য কেউ তো বাড়ি যাচ্ছে না। না নিয়ম কি, একটা বাড়ি খাওয়া দাওয়া করে একটা দল চলে যায় একটা দল আসে, কিন্তু এখানে আসছেন কেউ আর বাড়ি যাচ্ছে না, এটা তো সর্বনাশের ব্যাপার। রাত্রিবেলা 1টা-1:30 বেজেছে তখন খাওয়া চলছে, আর এই বাড়িতে তখন ঠাকুররা বলেছিল যে 1200 লোক মানে হয়েছে, ওরা গুনেছে তারপরে গোনা ছেড়ে দিয়েছে। সে ভয়ঙ্কর অবস্থা, সিঁড়িতে কোনো মানে জ্যাম হয়ে গেছে, তরু মজুমদার বা দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এরা সব এসেছেন, মানে বাইরে থেকে এসে ঢুকতে পারেননি বলে জিনিস পাঠিয়ে দিয়ে উপরে পালিয়ে গেছেন, এইরকম ব্যাপার স্যাপার হয়েছিল আর কি। তাই যাই হোক, আমাকে আমার যে মাস্টারমশাই আমাকে তখন গান শেখাতেন, কাঞ্চন চট্টোপাধ্যায়, উনি আমার গুরু ছিলেন। তো যাই হোক, ওই মানে উনি বলেছিলেন তোমাকে তো গান করতেই বলবে, এরপরে যখন তোমার মানে বিয়ে হবে তোমাকে গান শোনাতেই বলবে, তখন তুমি এই গানটা শোনাবে। তখন কিন্তু আমি ছোট, তাও আমাকে কিন্তু উনি মানে ম্যারিনেশনটা বহুদিন আগে, হ্যাঁ হ্যাঁ, তা তখন আমাকে উনি একটা মানে মুক্ত ছন্দের গান শিখিয়ে দিলেন, এটা তুমি শুনিও। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় পুতলা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি, আহা তোমার সঙ্গে প্রাণে খেলা। কি অপূর্ব সেই মুহূর্ত না, মানে সেই মুহূর্তটাকে আবার ব্রিজ করছে সেই রবি ঠাকুর এবং তার গান, এবং ওই বয়সে আপনার একটা উপলব্ধি, এটা মনে হয় কত পূর্ব নির্ধারিত থাকে। হ্যাঁ নিশ্চয়ই, আমার তো মনে হয় জন্মান্তরের ব্যাপার। যদি আমরা তর্ক বিতর্ক যাই করি, এটা বোধ হয় খুবই মানে একটা পূর্ব নির্ধারিত বিষয় হয়েই থাকে। কিন্তু তারপরে একটা বোধ হয় মজার ঘটনা আছে না? মজার ঘটনা বলতে সে তো অদ্ভুত ঘটনা একটা, এরকম মানে কারোর জীবনে হয় বলে আমার জানা নেই, হয় কিনা, অদ্ভুত একটা। তো আমাদের শুতে শুতে কটা হলো, 2-2-2:30 রাত্রিবেলা, তখন শাড়ি টাড়ি চেঞ্জ করে না, মাথায় ফুলের গয়না টয়না সব পরিয়ে দেয়, মাথায় ফুলের গয়না টয়না পরিয়ে দিয়ে এগুলো হলো। কিন্তু তোমার ভোর 4টে বাজতে না বাজতে তোমার দাদা বললো চলো একটুখানি বেরিয়ে আসি, বুঝতে পেরেছো? তো বেরিয়ে আসে, আর তোমার দাদার একটা অদ্ভুত ব্যাপার ছিল, আসলে ডাকাতের মানে বংশধর, তো তুমি তো পথের পাঁচালীতে পড়েছো, হরিরায় ডাকাতের বংশধর, এদের বোধহয় সেটা ছিল মনে হয়, কারণ যে কোনো চাবি দিয়ে মানে যে কোনো কিছু খুলে ফেলতে পারতো, গাড়ি অন্যদের গাড়ি এমনি চাবি, আলমারির চাবি, সেটা দিয়ে গাড়ি খুলতে পারতো, এটা একটা আশ্চর্য ঘটনা। তাই যাই হোক, আমি চলো তোমাকে নিয়ে বেরিয়ে আসি। ওই ভোরবেলা তুমি চিন্তা করো, বাড়িতে সমস্ত মানে সার দিয়ে লোকে ঘুমোচ্ছে, তার মধ্যে আমার শাশুড়ি ঠাকুর ঢুকে এসে বললো মা তুমি একটা কাজ করো, তোমার আলমারির চাবিটা দাও। চাবিটা নিয়ে আমাকে নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে একটা চাবিতে একটা গাড়ির স্টার্ট দিল, স্টার্ট দিয়ে নিয়ে আমাকে সেই ভোরবেলা অন্ধকার, সেই সময় আমাকে নিয়ে ফুলের মানে মুকুট টুকুট পরে গয়না পরে আমাকে নিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে একদম গঙ্গার ধারে গিয়ে
আর আমি তো তখন একটুখানি ভোর ভোর হয়ে এসছে, আর সবাই এখানে মানে যারা স্নান করে ভোরবেলা, এরকম অভ্যেস আছে তো অনেক মানুষের, তারা উঠে আসছে, স্নান করে উঠে এসে হঠাৎ দিচ্ছে একটা গাড়ি, তার মধ্যে একটা বউ বসে আছে, সেজে গুজে মালা ফালা পরা বউ বসে। ব্যাপারটা ওর মানে খুব আশ্চর্য হয়েছে, এটা উকি টুকি মারছে, ভেবেছি কোনো বউ কি চুরি করে আনলো নাকি কেউ, এরকম ব্যাপার। তো খুব একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। দেখ, যাই হোক, তারপর বললো যে চলো তোমাকে শম্ভুনাথের মন্দির ওখানে আছে, প্রণাম করাই। শম্ভুনাথের মন্দির তোমার দাদার খুব প্রিয় একটা জায়গা ছিল, সেখানে মন্দিরে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে নিয়ে এসে প্রণাম করালো, করে তারপরে যখন বাড়ি ফিরলাম তখন সবাই ঘুমোচ্ছে। এই হলো ব্যাপার, ঘটনা সেদিনকার। অদ্ভুত ঘটনা। অদ্ভুত মানে আমার বিয়ের আগে ঘটনা একটা তোমায় বলি। হ্যাঁ, শুনি না, শুনি। যখন আমাকে দেখতে গেছিল, বেশ। সেই সময় দুই বন্ধুকে নিয়ে গেছিল। আচ্ছা, দেখতে যাবে বলে তার আগে গানের প্রস্তুতি নিচ্ছিলেন তো? হ্যাঁ, সেটা গানের প্রস্তুতি নিচ্ছিলাম তখন। যাই হোক, আমাকে গিয়ে দুজন বন্ধুকে নিয়ে গেছে সঙ্গে করে, ট্রেনে করে গেছে। তো আমাকে একটা তুঁতে রঙের শাড়ি আমি পরেছিলাম, আমি খুব তুঁতে রংটা খুব পছন্দ করতাম। তো যাই হোক, সেটা দেখে আর খুব মজার মানে গল্প বলছে তো, আর এত মানে হাসি হচ্ছে, সবাই সবাই হাসছে, একটা করে কথা বলছে, সবাই হাসছে। একটা অদ্ভুত সংস্কৃত একটা মানে ইয়ে বললো, শ্লোক বলে এটা মানে করো, অথ শ্রীগালো কথা থেকে চিন্তা করো। হ্যাঁ, মেয়ে দেখতে গেছে, দেখে এইসব অথ শ্রীগাল কথা, আর এত বড় একটা শব্দ, তাকে বলো তুমি এখন ইয়েটা করো, সন্ধি বিচ্ছেদ করো, আমাকে বলছে। তো আমি তো ওসব শুনে হাসবো কি কাঁদবো এরকম অবস্থা। তো যাই হোক, প্রচন্ড মজার মজার কথা বলছে। মানে আপনিও ইমপ্রেস তখন? হ্যাঁ, ইমপ্রেস মানে আমার থেকে আমার বোন ইমপ্রেস বেশি, আচ্ছা, বুঝতে পারছো তো। তারপরে যখন চলে যাবে আর কি, তা ও আমাকে প্রথমে বললো যে তুমি একটা কাজ করো, তুমি একটা গান শোনাও। আমি তখন খুব পপুলার হয়েছিল সাগর সেনের একটা গান, প্রাণ চায় চক্ষু না চায়। তো প্রাণ চায়, আমি সেটা শোনাতে গিয়ে বলে যে তুমি যে গানটা করছো প্রাণ চায় চক্ষু না চায়, তো প্রাণ কি, কথাটা মানেটা কি? প্রাণ চায় চক্ষু না চায় নাকি প্রাণ চায় চক্ষু না চায়, এরকম করে দেখ। এইসব কাণ্ড কারখানা। তারপর বলছি যে তোমার কি সাবজেক্ট, এইসব জিজ্ঞেস করো। তখন সংস্কৃত শ্লোকটা জিজ্ঞেস করেছিল আর কি। মানে আপনার কি তো subject? সেই মুখে নাই নিঃস্বরে ভাস। হ্যাঁ, নিঃস্বরে ভাস। তো হেসে হেসে মানে অবস্থা খুব মানে শোচনীয় হয়ে গেছিল। আমরা গানের অন্তরা থেকে একটুখানি শুনবো। কোনটা? এই তো, মুখে নাই নিঃস্বরে ভাস, ভাই অন্তরে নির্বাক বন্ধি। আমি তো সেই আপনাকে মনে করার চেষ্টা করছি। এখন কিন্তু গানটা মনে পড়বে না। প্রাণ চায় চক্ষু না চায়, মোদি একই তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মোদি একই তোর দুস্তর লজ্জা। সব